মে মাসের ঠিক শুরুর দিকে আমরা গিয়েছিলাম উত্তরবঙ্গের এক অপূর্ব সুন্দর অফবিট গ্রাম কাফেরগাঁওয়ে। সময়ের একটু অভাব আর ব্যস্ততার কারণে ব্লগটা এডিট করে উঠতে একটু দেরি হয়ে গেল, তার জন্য একদম দুঃখিত। তবে দেরিতে হলেও কাফেরগাঁওয়ের সৌন্দর্য কিন্তু আপনাদের একটুও নিরাশ করবে না। চলুন আজকের ব্লগে একসাথে উপভোগ করি পাহাড়ের সেই চমৎকার দিন। যেহেতু আমরা আলিপুরদুয়ারে থাকি, তাই আমাদের বাড়ির থেকে কাফেরগাঁওয়ের দূরত্ব কিন্তু খুব একটা বেশি নয়। আর সাথে যেহেতু আমাদের ছোট্ট মেয়ে ছিল, তাই আমরা ঠিক করলাম দিনের বেলা চড়া রোদটা এড়িয়ে আমরা একটু বিকেল করে রওনা হব। আর যেমন ভাবা তেমন কাজ, লোটা কম্বল গুটিয়ে মেয়েকে সঙ্গে নিয়ে আমরা দুজন বেরিয়ে পড়লাম কাফেরগাঁওয়ের উদ্দেশ্যে। সন্ধে প্রায় নেমে এসেছে। হেডলাইটের আলোয় পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা দিয়ে ওপরে ওঠার অনুভূতিটা কিন্তু একেবারে আলাদা ছিল। রাত আনুমানিক 8টা সাড়ে 8টা নাগাদ আমরা এসে পৌঁছালাম আমাদের বুক করা সেই সুন্দর হোমস্টেতে, যার নাম হিমালয়ান হেরিটেজ হোমস্টে। গাড়ি থেকে নেমে হোমস্টের সামনে এসেই আমাদের সব ক্লান্তি যেন একেবারে দূর হয়ে গেল। চারিদিকটা কি সুন্দর আলো দিয়ে মোড়ানো, আর হোমস্টের সামনেই ছিল এই ফুল গাছে ভর্তি বাগানটা। এই ঘরটির বাইরেটা যতটাই সুন্দর, ভেতরটাও কিন্তু কিছু কম যায় না। একদম ঝাঁ চকচকে পরিষ্কার রুম যাকে বলে। ঘরটাই ছিল কাঠের তৈরি, পাহাড়ি কাঠের একটা মিষ্টি গন্ধ আর ওম ছড়ানো চারিদিকে। আমাদের জন্য ঘরে দুটো বেশ বড় আর আরামদায়ক বেড ছিল, আর রুমে ঢুকতেই আমাদের ছোট্ট সোনা তো খুশিতে আত্মহারা। আর এদিকে আমি ঘরের দেওয়ালে থাকা আয়নাটার দিকে যখনই তাকালাম, নিজেকে বেশ ক্লান্ত লাগছিল। এতটা পথ জার্নি করে এসে এরপর হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়ে এবার আমাদের চটপট পেট পুজো করার পালা। কারণ পাহাড়ে রাত বাড়ার সাথে সাথে খিদেটাও যেন একটু বেশিই চনমনে হয়ে ওঠে। আমরা চলে এলাম হোমস্টের ডাইনিং এরিয়াতে ডিনার করতে। আর সত্যি বলতে, যেখানে আমরা খেতে বসলাম সেই জায়গাটাও এত সুন্দর করে ফুল গাছ আর আলো দিয়ে সাজানো ছিল যে দেখলেই মনটা ভালো হয়ে যায়। চারিদিকে মায়াবী আলোর রোশনাই মে মাসের সেই রাতটাকে আরো বেশি স্পেশাল করে তুলেছিল। চমৎকার খাওয়া দাওয়া শেষ করে এবার একটা লম্বা ঘুম দেওয়ার পালা। সারা রাত একটানা বৃষ্টি চলেছে, আর তারপর এরকম একটা ভিউ দেখে নিজেকে আর সত্যি বিছানার মধ্যে রাখতে পারিনি। একটা রোদ ঝলমলে পাহাড়ি সকাল আমাদের স্বাগত জানালো। চারিদিকে সেই স্নিগ্ধ পাহাড়ি পরিবেশ আর পাহাড়ের গায়ে এসে পড়া সকালের সোনালি রোদ দেখে আমাদের মনটা এক নিমেষে একেবারে ভালো হয়ে গেল। নীল আকাশের বুক চিরে তুলোর মতো সাদা সাদা মেঘগুলো ভেসে যাচ্ছিল পাহাড়ের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। রোদ আর মেঘের এই অপূর্ব খেলা দেখতে যে কি অসাধারণ লাগছিল তা আপনাদের বলে বোঝাতে পারবো না। আর এই যে কালকে রাত্রে আসার সময় হোমস্টের সামনে যে ফুল গাছগুলো দেখেছিলাম, সেগুলোতে সকালের রোদ পড়ে কি সুন্দর যে দেখতে লাগছিল তা আর কিভাবে বোঝায়। হোমস্টে ওনারা এই বাগানটার খুব যত্ন করেন, এক একটা গাছ নিজের হাতে লাগান। শুধু ফুল গাছের চাষই নয়, বিভিন্ন ধরনের শাকসবজি যেমন স্কোয়াশ, ব্রকলি, বিভিন্ন ধরনের শাক, এসবের চাষও ওনারা আমাদের জমিতে করে থাকেন। তারই মধ্যে ওনারা নিজেদের জমির থেকে তুলে আনা বিনস আর ব্রকলি আমাদের খাইয়েছিলেন। যাই হোক, ঝটপট আমাদের ব্রেকফাস্ট সেরে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আজকের প্রথম ডেস্টিনেশনের উদ্দেশ্যে, ডাবলিং ভিউ পয়েন্ট। সাধু কি বলে, মানুষের সব মন খারাপের ওষুধ হলো পাহাড়। এই দেখুন না, এত সুন্দর ভিউ দেখলে কি কারোর মন খারাপ হয়ে থাকতে পারে? মনে হয় না যতক্ষণ ইচ্ছে এই পাহাড়ের কোলে বসে থাকি আর এক দৃষ্টিতে এই দৃশ্যটা উপভোগ করি। তাই যখনই কেউ আমাকে জিজ্ঞেস করে আমার পাহাড় ভালো লাগে না সমুদ্র, আমি একদম না ভেবেই উত্তর দিয়ে দিই আমার পাহাড় ভালো লাগে। ডাবলিংয়ে দুটো ভিউ পয়েন্ট ছিল, এখন যেটা আমরা দেখাচ্ছি সেটা হলো প্রথমটা। আমরা এটাই যাওয়ার পর তারপরে আরেকটাতে গেছিলাম। এই ভিউ পয়েন্টটা একটা কাঁচের ব্রিজ ছিল, খুব সুন্দর ভিউ ছিল। আর এখান থেকে জিপ লাইনে করে আর একটা ভিউ পয়েন্টে যাওয়া যাচ্ছিল। অনেকেই এই রাইডটা করছিল, বাট আমার সেরকম সাহস হয়নি। এখন আমরা এগিয়ে যাচ্ছি ডাবলিংয়েরই আরেকটা ভিউ পয়েন্টের দিকে। ডাবলিংয়েরই সেকেন্ড যে আরেকটা কাঁচের ব্রিজ আছে, এটা হলো সেটা। ডাবলিং মেনলি কাঁচের ব্রিজের জন্যই বিখ্যাত, আর এখান থেকে ভিউও খুব সুন্দর দেখা যায়। বাট আমরা যেদিন গেছিলাম সেদিন ট্যুরিস্টের প্রচণ্ড ভিড় ছিল, তাই আমরা সেরকমভাবে দৃশ্যটা উপভোগ করতে পারিনি। আর যে দোলনাগুলো ছিল বা কাঁচের যে ব্রিজ ছিল সেখানে দাঁড়িয়েও আমরা ফটো ভিডিও কিছুই তুলতে পারিনি। একটা লোটাস রাইড ছিল, শুধু আমি সেটাতে চেপেছিলাম, আর একটা দোলনায় চেপেছিলাম, ব্যাস। তারপর আমরা সেখান থেকে অন্য আরেকটা ডেস্টিনেশনের উদ্দেশ্যে চলে গিয়েছিলাম। তবে হ্যাঁ, পরের দিন আমরা আবার এইখানেই এসেছিলাম। তখন বাজছিল ওই সকাল 9টা, তখন একদম ফাঁকা ছিল। সেই দিন আমরা বেশ মন ভরে এনজয় করেছিলাম জায়গাটাকে।
আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল ডাবলিং জেরং ভিউ পয়েন্ট। এটা ডাবলিং ভিউ পয়েন্ট থেকে ওই 15-20 মিনিটের দূরত্বে অবস্থিত। অনেকটা নিচে নেমে তারপর দুটো পাথর আছে, পাথরের মাঝখান দিয়ে নেমে এই ভিউ পয়েন্টটা অবস্থিত। বাট নিচে নামার আগেই ওপর থেকেই যে দৃশ্যটা দেখা যাচ্ছিল সেটার ফটো ভিডিও তুলতে তুলতে আর দৃশ্যটাকে উপভোগ করতে করতে নিচে নামতে আমাদের অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। এই যে সেই দুটো পাথরের মাঝখান দিয়ে রাস্তা, আর এই পাথরের মাঝখানে একটা সিঁড়ি করা ছিল, সিঁড়িটাতেই সবাই বসে পড়ছিল ফটো ভিডিও তোলার জন্য। তাই আমাদেরও নিচে নামতে একটু দেরি হয়ে গিয়েছিল। একেই তো স্লিপ করছিল, তার মধ্যে সরু রাস্তা, খুবই ভয়ঙ্কর ছিল ব্যাপারটা। বাট এত কষ্ট করে নিচে নেমে আসার পর যে ভিউটা আমরা দেখতে পেলাম সেটা যেন একদম মন জুড়িয়ে গেল, ভোলার মতো নয় সত্যি। একটা অনেক বড় পাথরের গায়ে আঁকা রয়েছে গৌতম বুদ্ধের ছবি। এত বড় পাথরের গায়ে এত বড় করে মূর্তিটা যে আর্টিস্ট এঁকেছেন তাকে সত্যি স্যালিউট। আমরা আমাদের ড্রাইভার দাদাকে বলেই দিয়েছিলাম যে আমরা ভিড় এড়িয়ে চলতে চাই, তাই আপনি আমাদের এমন কিছু জায়গায় নিয়ে চলুন যেখানে ট্যুরিস্টদের ভিড় কম থাকবে। সেই অনুযায়ী আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনে পৌঁছে গিয়েছিলাম। এই জায়গাটার নাম নগধারা লেক। লাভা বা রিসপে এলে অনেকেই হয়তো এই নগধারা লেকটা মিস করে যান। বাট সত্যি বলবো, পপুলার ভিউ পয়েন্টগুলোর থেকে আমার মনে হয় এরকম শান্ত সুন্দর লেকটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। একটা অনেক বড় লেক যেখানে আপনি চাইলে বোটিংও করতে পারবেন, আর লেকের মধ্যে ছিল অজস্র মাছ। যাই হোক, মাছ দেখা তো অনেক হলো, এবার চলুন একটু বোটিং করে নেওয়া যাক। প্রথমে তো আমরা খুবই ভয় পাচ্ছিলাম, আমি তো কোনোদিন এর আগে বোটিং করিনি, তারপরে আবার গুবলুকে নিয়ে ভয়টা যেন আর একটু বেশিই বেড়ে গিয়েছিল। কিন্তু আমাদের সাথে যে দাদা ছিলেন উনি বললেন কোনো চিন্তা নেই, আমি এর আগে বহুবার বোটিং করেছি, আপনাদের কোনো অসুবিধা হবে না। আমরা প্রথমে ভেবেছিলাম গাইড হয়তো আমাদের সাথে যাবেন, কিন্তু এমনটা কিছুই হয়নি। যাচ্ছে না। ওই দেখো মাছ, দেখো মাছ, দেখো মাছ, দেখো ওই দেখো মাছ, কত মাছ। এরপরে আমাদের যাওয়ার ছিল লাভা মনেস্ট্রিতে। লাভা মনেস্ট্রিতে আমরা যাওয়ার চেষ্টা করেছিলাম ওনাদের ঠিক প্রেয়ারের সময়, কারণ ওনাদের প্রেয়ার আমার শুনতে খুব ভালো লাগে। আগে যখন দুদিনের জন্য লাভায় গিয়েছিলাম তখন আমরা মনেস্ট্রির ভেতরে ঢুকে ওই প্রেয়ারটা শুনেছিলাম, বাট এবারে আর ভেতরে ঢুকে শোনার সুযোগ হয়নি। বাট বাইরে থেকেই শুনেছিলাম, খুব ভালো লেগেছিল, মন যেন একদম শান্ত হয়ে যায়। নেমে দাঁড়াও, সিঁড়ি থেকে নেমে দাঁড়াও। যাই হোক, সারা দিন ঘোরাঘুরি করার পর আমরা যখন অবশেষে হোমস্টেতে ফিরলাম তখন ওই সন্ধে 6টা, আর হোমস্টেতে ফেরার সাথে সাথেই আমাদের ওনারা দিয়ে গেলেন গরম গরম চা, আর চায়ের সাথে ছিল ভেজ পকোড়া। চায়ের সাথে পকোড়াটা জাস্ট জমে গিয়েছিল। তারপর বেশ কিছুক্ষণ দুজনে মিলে গল্প করলাম আর সাথে পকোড়া আর চা এনজয় করলাম। চা খেয়ে নেওয়ার পর হাতে অনেকটা সময় ছিল ডিনার করার জন্য, তাই আমরা ভাবলাম কাছের একটা হোমস্টেতে ঘুরে আসি, যেটা শুভেন্দুর জানাশোনা। মানে আগে একবার কাফের গাঁওতে এসে শুভেন্দু এই হোমস্টেতেই ছিল, আর এই হোমস্টেটাও খুব সুন্দর। নামটা আমি আর বললাম না, তবে এখান থেকেও ভিউ খুব সুন্দর পাওয়া যায় সকালবেলায়। তারপর আর কি, বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে এবার একটা লম্বা ঘুম দেওয়ার পালা।
কাল সকালে আমাদের ফিরে যেতে হবে। কাফের গাঁওতে সেকেন্ড দিন আমাদের এভাবেই কেটেছিল। পরের দিন সকালবেলায় উঠে এমন রোদ ঝলমলে আকাশ দেখে বাড়ি ফেরার দুঃখ যেন নিমেষেই গায়েব হয়ে গিয়েছিল। এক কাপ চা হাতে নিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে সেই সুন্দর সকালের দৃশ্যটা যেন সত্যি ভোলার মতো নয়। এখন আমরা বেরোচ্ছি বাড়ি যাওয়ার জন্য। রাস্তায় একটা জায়গা আছে, ওটা দেখবো, তারপর বাড়ি চলে যাব। টাটা করে দাও, টাটা করে দাও। ব্রেকফাস্ট সেরে নিয়ে এবার আমরা রেডি হয়ে গেলাম বেরোনোর জন্য। আজ আমাদের বাড়ি ফেরার পালা। কিন্তু ওই যে কালকে যে ডাবলিং ভিউ পয়েন্টে গিয়ে আমরা তেমনভাবে জায়গাটাকে ঘুরে দেখতে পারিনি, তাই আজ সকাল সকাল পৌঁছে গেছিলাম ডাবলিং ভিউ পয়েন্টের সেকেন্ড জায়গাটায়। আর সত্যি কথা বলতে ওই সময় জায়গাটা একেবারে ফাঁকা ছিল, আমরা ছাড়া আর কোনো লোক ছিল না। আর আমার মেয়ের তো সব থেকে বেশি পছন্দ হয়েছিল এই বড় দোলনাটা। যাই হোক, এইভাবেই আমাদের দুদিনের কাফের গাঁও ট্যুর শেষ হলো। আমি চেষ্টা করেছি কাফের গাঁওতে গেলে আপনারা কোথায় থাকবেন, কি কি জায়গা ঘুরে দেখবেন, এই সবটা এই ভিডিওর মাধ্যমে কভার করার। সবশেষে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই। এই ভিডিও এডিটিং, আপলোডিং এসব বিষয়ে আমি পুরোপুরি অনভিজ্ঞ, তাই ভিডিওর এডিটিং, ভয়েস ওভার বা উপস্থাপনায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আশা করি আপনারা সেটা ক্ষমার চোখে দেখবেন। একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনাদের মতামত আমার জন্য খুব জরুরি। ভিডিওর কোন জায়গাটা আপনাদের ভালো লেগেছে আর কোথায় আরেকটু ডিটেলসে বললে ভালো হতো, প্লিজ কমেন্ট করে আমাকে জানাবেন। আপনাদের এক একটি লাইক আর কমেন্ট আমাকে সামনের দিনে আরও ভালো ভিডিও বানাতে দারুণ উৎসাহ দেবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই নতুন সফরে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।